করেন? কোন হাতে করেন? এই হাতে করেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। তো আমাদের মরিচের চারা বেশ বড় হয়ে গেছে। এখন মরিচের চারা রোপণের জন্য আমরা আমাদের জায়গা প্রস্তুত করতেছি। এই যে 3-4 চাষ দিয়ে মাটি একদম ঝুরঝুরা করে ফেলা হয়ে গেছে। তো এগুলো আগের একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমাদের মরিচ চাষের জায়গা অলরেডি চাষ করে ঝুরঝুরা মাটি তৈরি করা হয়ে গেছে। তো এখন এই যে ভিতরে যে দুর্বা ঘাসগুলো ছিল, মানে দুর্বা ঘাস বলতে যে কোনো ধরনের ঘাস, ওটা চাষ দেওয়ার পরে এই যে পরে এরকম হয়ে গেছে। তো এরকম হওয়ার পরে ওই যে ওগুলো আমরা বলি নাংলে, এখন আপনারা কি বলেন জানি না, ওইটা যে টেনে টেনে এক পাশে আলাদা করা হচ্ছে। আব্বু এখানে আলাদা করতেছে। এটা কাদের এলাকায় কি বলে আমাদেরকে কমেন্ট করে জানায়। তো এইভাবে মাটি থেকে ঘাস টেনে টেনে আলাদা করা হচ্ছে। তো যে এখানে মাঝখান দিয়ে নালা কাটা হয়েছে, এই নালা দিয়ে যাতে পানি বাইরে হয়ে যেতে পারে। তো যে ওখানে একটা কাটা হয়েছে, তার পিছনে আরেকটা কাটা হয়েছে। তো এভাবে টেনে টেনে আগাছা আমরা আলাদা করে নিই, যাতে কিনা পরবর্তীতে পরিচর্যার সময় ঘাস পাতা একটু কম হয়, বা এগুলো থাকলে যদি কোনো অংশ কাঁচা থাকে সেখান থেকে আবার যাতে ঘাস না জন্মায়। তো আমরা প্রথম অংশে এভাবেই নাংলে টেনে টেনে আমাদের যে জমিতে ঘাস ছিল ঘাসগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই ঘাস পরিষ্কার করতে করতে ইতোমধ্যে আমাদের সারের ব্যবস্থা করা হয়ে গেছে। যে চারা রোপণের পূর্বকালে যে সার মাঠে প্রয়োগ করতে হয় সেগুলো আমাদের এক জায়গায় একত্রিত করা হয়ে গেছে। এখন আমরা এগুলো কেটে কেটে মিক্সার করব। এখানে কয়েক ধরনের সার আছে, যেমন এই যে দেখতেছেন, এটা জিপসাম, যেটা আলফা গোল্ড প্লাস। এখানে ফসফেট, পটাশ, ইউরিয়া আছে, এবং আমরা মিক্সারের সুবিধার্থে এখানে ট্রিপল বিছাই নিচ্ছি। আমরা এবার যেহেতু প্রথম মরিচ গাছ করতেছি, এখানে আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে, বা আমাদের সার প্রয়োগে অনেক তারতম্য থাকতে পারে। তো যদি আমাদের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং কেউ যদি কোনো মতামত জানাতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। এই জিপসামটা যেহেতু পাউডার অবস্থায় থাকে, তো আমরা জিপসামটাকে পানি দিয়ে একটু গাঢ় করে নিব, যাতে ওই দানা দানা সারগুলোর সঙ্গে মিশে একসঙ্গে মাঠে ছিটাইতে আমাদের সুবিধা হয়। এগুলো যে দানাদার সারের সঙ্গে মিক্সার করব, এই জন্য ঢেলে নিচ্ছি সারের উপর দিয়ে। এগুলো এখন সারের সঙ্গে মিক্সার করব। বিভিন্ন পোকামাকড় মারার ওষুধ, এটা বেগুনি কালার। এটা ভালোভাবে মিশিয়ে নেবেন, যাতে জিপসামটা আর ওই যে যেগুলো পোকামাকড় মারার ওষুধ ওগুলো জানি একটা অপরটার সঙ্গে ভালোভাবে মিশে যায়, তাহলে এক সমানভাবে সব জায়গাতে প্রয়োগ করা সম্ভব হবে। তা না হলে মিক্সারটা যদি খারাপ হয়, তাহলে কোনো জায়গাতে বেশি পড়বে, কোনো জায়গাতে কম পড়বে, তাতে দেখা যাবে কিছুটা তারতম্য থাকতে পারে। সারে যে এখন বাকেটে ভরা হচ্ছে, এটা নিয়ে যাবে আব্বু যে মাঠে। এই যে মাঠ দেখতেছেন আমাদের বাড়ির পাশেই। আর সার মিক্সারও করতেছিলাম জমির পাশেই। তো সারটাই যেভাবে ছিটাই দিব এখন ভুঁইতে। আমরা মূলত জমিকে অনেক সময় ভুঁইও বলি, জমিও বলি, ক্ষেতও বলি। তো যার যেটা সুবিধা হয় সেটা ধরে নেবেন। ও আর এর মধ্যে একটা কথা বলে রাখি, আমরা যে মরিচের জাতটা লাগাচ্ছি সে মরিচের জাতের নাম হচ্ছে ট্যাংরাখালে। তো আমাদের চারার বয়স বেশ ভালোই হয়ে গেছে, 1 মাস মতো বয়স হয়ে গেছে। তো এর ভিতরে বেশ কয়েকদিন বৃষ্টি পড়ার কারণে চারাগুলো একটু ঢলে পড়ছে, বেঁকা হয়ে গেছে। তাতে আমাদের লাগাইতে একটু অসুবিধাই হবে মনে করতেছি। এই যে দেখেন, এগুলো বৃষ্টিতে কাইট হয়ে গেছে, বেঁকা হয়ে গেছে। চারা সবচেয়ে ভালো হচ্ছে সোজা সোজা খাটো জাতের চারা লাগানো। এই যে আমার ছেলে আমাকে ম্যাজিক দেখাতে চলে আসছে, দেখেন কি সুন্দর ম্যাজিক। এই হাতে কয়েন। এই যে মাটিতে অলরেডি জো চলে আসছিল বৃষ্টি হয়ে, কিন্তু বৃষ্টিতে জো আসার আগে আমাদের গাছের মাজাটা ভেঙে দিয়েছে বৃষ্টিতে। এখন আমরা এটাকে উঠাই নিয়ে আসার পরে কিছুটা মূল শোধন করে নিব, যাতে পরবর্তীতে কোনো পোকামাকড়ের আক্রমণ বা ফাঙ্গাসের আক্রমণ না হয়।
আমরা চেষ্টা করব ফাঙ্গাসের আক্রমণ যাতে না হয়, বাদ বাকিটা আল্লাহর হাতে। তো অটো স্টিন প্রয়োগ করব আমরা পানিতে মিক্সার করে আমরা কিছুক্ষণ চারা ভিজাই রাখবো আমরা আধা ঘন্টা মতো। ঠিকই বলে যদি এটা দানা দানা অবস্থায় থাকে এটা পানির সঙ্গে ভালোভাবে মিক্সার করে নিব এবং মরিচের চারার মূল অটো স্টিন মিশ্রিত পানির ভিতরে আধা ঘন্টা মতো ভিজাই রাখবো। তো মূলটা পানির সঙ্গে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রাখছি, আধা ঘন্টা রাখার পরে আমরা এখন তুলে নিচ্ছি, নিয়ে এটাকে আবার পানি নিংড়াবো। বেশ কিছুক্ষণ পানি নিংড়ানোর পরে এটাকে জমিতে নিয়ে যাচ্ছি রোপণ করার জন্য। আমাদের এটা ভবিষ্যতে সরকারি প্রজেক্ট দেওয়ার ইচ্ছা আছে, এজন্য আমরা এটাকে সারিবদ্ধভাবে লাগাবো যাতে দেখতে সুন্দর হয়। দেখতে সৌন্দর্যর কারণে আমরা রশি দিয়ে ভালোভাবে সোজা সারিবদ্ধভাবে লাগানোর চেষ্টা করব, তাতে আমাদের পরবর্তীতে পরিচর্যা করার জন্য সুবিধা হবে। আর সৌন্দর্যর বিষয়টা তো থাকলোই সাথে। 300 ঘর আগে লাগাবো। আমি মূলত ভাবছিলাম যে এখানে মালচিং দিব। তো আমরা যখন চারা রোপণ করছি তখন একদিকে অনেক খরা ছিল, আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। আমরা অনেক চিন্তা ভাবনা করার পরে মালচিং দেই নাই, যদি হিট স্ট্রোক করে চারাগুলো, এই জন্য মালচিং ছাড়াই মাটিতে লাগাই দিলাম। তো দেখা যাক কী হয়। মাটি নরম থাকায় আমাদের লাগাইতে খুব একটা বেগ পেতে হয়নি। মাটি নরম থাকার কারণে আমরা এটা ধানের মতো করে গেড়েও দিচ্ছিলাম, আবার বেশ কিছুক্ষণ পরে দেখলাম না ওর থেকে সহজ উপায় আছে। তো আমরা কাঠি দিয়ে একটা ছিদ্র করে যাচ্ছিলাম আর ওই ছিদ্রর ভিতরে গাছ লাগাই দিচ্ছিলাম। তাতে দেখতেছিলাম যে হাত দিয়ে ঢুকানোর চেয়ে ওই কাঠি দিয়ে ছিদ্র করে ঢুকাইলে ওটা একটু তাড়াতাড়ি হয় এবং ভালো হয়। তো আমরা ওভাবেই দ্রুত লাগাই ফেলতেছিলাম। আমি কাঠি দিয়ে ছিদ্র করে দিচ্ছিলাম আর ওখানে আব্বু চারা দিয়ে লাগাই দিচ্ছিল। এভাবে আমরা দ্রুত করে আমাদের সমস্ত গাছ লাগানো শেষ করছিলাম। গাছ লাগানো শেষ করলে কি হবে, ভাগ্য গেয়ার এত ভালো হয়। গাছ লাগাই যাওয়ার পরে বেশ কয়েকবার বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে ওই কিছু গাছ দাঁড়াই ছিল আর কিছু গাছ একদম নেতিয়ে পড়ছিল মাটির সঙ্গে। দেখতেই পারতেছেন কি ধরনের মানে কি রকম সমস্যা হয়ে গেছে। আর মাটি একদম কাদা কাদা হয়ে গেছিল, এমনিতেই কাদার ভিতরে লাগাইছিলাম, তারপরে আরও বৃষ্টি হওয়ার কারণে প্রচুর কাদা কাদা হয়ে গেছিল। তো বৃষ্টি হওয়ার পরে ওই যখন লাগালাম তখন ঘন ঘন বৃষ্টি হচ্ছিল, আবার বেশ কয়েকদিন পরে এমন পরিমাণ হিট হয়েছে, হিট হওয়ার কারণে যে দেখেন প্রচুর গাছ মরে গেছে এবং মাটি মনে হচ্ছিল অনেক শুকনা হয়ে গেছে। তো আমরা এই মাটি শুকনা হয়ে গেছে ভেবে পরবর্তীতে একটা সেচ দিয়ে দিছিলাম। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় ভুল ছিল, সেচ দেওয়ার কারণে বেশ কিছু চারা মারা গেছে। তো এটাই আমাদের একটা ভুল ছিল যে সেচ দেওয়া, আসলে মরিচ গাছে এরকম সেচ দেওয়ার দরকার ছিল না। তো সেচ টেচ দিয়ে গাছ একটু মোটামুটি যাই বাঁচছিল, তার ভিতরে এমন পরিমাণ আগাছা হয়েছে, এখন একটু কম আছে কিন্তু এর থেকে অনেক বেশি আগাছা হয়েছিল। ওই আগাছাগুলো আমরা নিড়ানি দিয়ে পরিষ্কার করতেছিলাম বা করে দিচ্ছি। যেহেতু মরিচ গাছ মোটেই পানি সহ্য করতে পারে না, তো আমাদের এই যে এখানে লাগানোর পরে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছিল আর আমরাও একবার পানি সেচ দিয়ে ফেলতেছিলাম, তাতে দেখতেছিলাম যে মাটিতে রসের পরিমাণ বেড়ে গেছে। এই কারণে আমরা এই যে নাংলে দিয়ে টেনে টেনে বা আশ্রা দিয়ে টেনে টেনে মাটিটাকে আলগা করে দিচ্ছিলাম, যাতে করে মাটি থেকে কিছুটা রস কমে যায়।
আশ্রা দিয়ে টেনে দেওয়ার পরে মাটির এই যে অবস্থা দেখতেছেন, শুকায় একদম সাদা সাদা হয়ে গেছে। এই সাদা মাটিগুলোই আমরা টেনে টেনে পিলি করে দিচ্ছি বা দাঁড়া বেঁধে দিচ্ছি। তো এটা করার কারণ হচ্ছে যে আমাদের গাছ অনেক মরে গেছে বা হেলে পড়ছে। এই মাটি দিয়ে পিলি বেঁধে দেওয়ার কারণে গাছের কাণ্ডটা সোজাভাবে দাঁড়ানোর একটা সাপোর্ট পাবে, আবার হেলে পড়ার হাত থেকেও গাছটা বাঁচবে। এটা হচ্ছে প্রথম পিলি, পরে দ্বিতীয়বার আমরা অনেক বড় করে পিলি দিব। এই হচ্ছে আমাদের বর্তমান মরিচ গাছের পরিস্থিতি। কিছু গাছে মরিচের ফুল চলে আইছে, আর কিছু গাছ মোটামুটি ভালোই বড় হয়েছে, আর কিছু গাছ এখনো ছোটই আছে। তো একই জায়গার ভিতরে বিভিন্ন ধরনের গাছ আছে। অনেক গাছের দেখেন ভালো গ্রোথ হয়েছে, ভালো গ্রোথ, অনেক গাছের ভালো গ্রোথ হয়েছে। এটাতেও ফুল চলে আসে। আর কিছু গাছের অবস্থায় যে এরকম, এটা মাকড়ের কারণে হতে পারে, অথবা অন্য কোনো ভিটামিনের কারণে হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে, আমি জানি না খুব একটা ভালো। তো যেহেতু আমরা এবার প্রথমবার করতেছি, অনেক প্রতিবন্ধকতা আমাদের থাকবে। তো আমরা এখানে ভাটিমেক স্প্রে করছি। আমরা টার্গেট করছিলাম যে মাকড়ের কারণে এরকম পাতা কুকড়ায় যেতে পারে। তো আমরা এই মুহূর্তে ভাটিমেক স্প্রে করছি। তো ভাটিমেক স্প্রে করার পরে কন্ডিশন ভালোই আর কি, একটু ভালো। কিছু কিছু গাছের মাথা এরকম কুকড়ানো সারে গেছে, আর কিছু এখনও রয়েছে। আর একবার আমরা ভাটিমেক স্প্রে করব, তো দেখা যাক তাতে কি হয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে সামনে কোনো নতুন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।